ওকে, সো আজকে আমাদের ডিসকাশনের প্রধান বিষয় অসিলেশন বা সরল দোলগতি। তো আমরা একটা গতি নিয়ে আলোচনা করতে চাইছি, মোশন নিয়ে আলোচনা করতে চাইছি। তো এর আগে পুরো ক্লাস 11 জুড়েই আমরা মোশন, গতি অনেক কিছু পড়েছি। যেমন যে কোনো যদি মোশনের কেউ এক্সাম্পল আমাকে দিতে বলে কি কি আমরা ইতিমধ্যে জানি, তার মধ্যে আমরা অনেক কিছু বলতে পারবো। ফার্স্ট মনে করো এরকম একটা রাস্তা, এই রাস্তার মধ্যে এরকম একটা গাড়ি, আমি গাড়ি এটাই যাচ্ছি, এরকম একটা গাড়ি, গাড়িটা একটা স্পিডে, সার্টেন স্পিডে এরকমভাবে যাচ্ছে, এটা একটা মোশন। এই মোশনের নাম কি? এই মোশনটা দেখো, এই মোশনটাকে আমরা বলবো লিনিয়ার মোশন বা রৈখিক গতি। কেন লিনিয়ার মোশন বলবো? কারণ দেখো এই বস্তুটা একটা স্ট্রেট লাইন মেনটেন করে যাচ্ছে। আবার আমরা পড়েছিলাম যদি একটা বলকে কোনো একটা সার্টেন অ্যাঙ্গেল করে একটা স্পিডে ছুড়ে দিই, এটা কীভাবে যায় আমরা জানি, এইভাবে গিয়ে এইভাবে এসে আবার পড়ে, এটাকে আমরা বলি প্রাস বা প্রজেক্টাইলের গতি। এরকম অনেক গতি কিন্তু আমরা ইতিমধ্যে পড়েছি। দেখো সবকটা কথার শেষেই একটা মোশন আছে, এগুলো বিভিন্ন রকম গতি, তার এক একটা রূপ। তো এর মধ্যেই একটা বিশেষ পার্টের মোশন নিয়ে আজকে আমাদের আলোচনা করার বিষয়। তো শুরু করছি অসিলেশনে যাওয়ার আগেই প্রথম যে বিষয় নিয়ে আমাদের একটু আইডিয়া নিতে হবে সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি। সো ফার্স্ট পয়েন্ট ইজ পিরিয়ডিক মোশন। চলো দেখা যাক কাকে বলে পিরিয়ডিক মোশন। ওকে, ধরা যাক এটা খুব সাধারণ এক্সাম্পল অফ মোশন, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। আমরা সবাই জানি যে পৃথিবী সবসময় সূর্যের চারদিকে, এটা যদি সান হয় তাহলে পৃথিবী সূর্যের চারদিকে একটা ইলিপ্টিক্যাল অরবিটে বা উপবৃত্তাকার কক্ষপথে এভাবে ঘুরছে। তো ধরা যাক এইটা হচ্ছে আমাদের আর্থ, এর একটা স্পিড আছে, এরকমভাবে এই স্পিডটাকেও চেঞ্জ করে বা এক রেখে এইভাবে ঘুরছে। এবার চলো আমি তোমাদের একটা কথা জিজ্ঞেস করি। মনে করো আজকের দিনে এই সময় আর্থ ঠিক এই পজিশানে আছে, অ্যাট পজিশন এ, ঠিক আছে? আচ্ছা বলো তো, আবার একটা সার্টেন টাইম পর এ আবার এতে ফিরে আসবে না? তোমরা সবাই জানো 365 দিন পর একবার পৃথিবী পুরো সূর্যের চারদিকে ঘোরে। তার মানে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি অ্যাট অ্যাবাউট আফটার 365 ডেজ, 365 দিন পর এ আবার পুরোটা ঘুরে 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 এখানে আসবে, ঠিক কিনা? আরও 365 দিন পর আবার ঘুরে ঘুরে এখানে আসবে, আরও 365 দিন পর আবার ঘুরে ঘুরে এখানে আসবে। তার মানে দেখো একটা সার্টেন টাইম পর পর ও নিজের মোশনকে রিপিট করছে। প্রথমে আজ এখানে 365 দিন হয়ে গেল, আবার এখানে এলো, আবার ঠিক এইভাবে গিয়ে আবার 365 দিন পর এরকমভাবে আসবে। তার মানে একটা সার্টেন টাইম পর পর এর গতি, আর্থের গতি রিপিটস ইটসেলফ, বারবার নিজেকে পুনরাবৃত্ত করছে। সেখান থেকেই কথাটা এসছে পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন মানে সিম্পলি এমন একটা মোশন যেটা একটা সার্টেন টাইম পর পর নিজেকে রিপিট করে। তো এক কথায় তোমার যদি কেউ জানতে চায় হোয়াট ডু ইউ মিন বাই পিরিয়ডিক মোশন, তুমি লিখতে পারো দিস ইজ এ টাইপ অফ মোশন which repeats itself after a certain time. বাংলায় একটি নির্দিষ্ট সময় পর পর যদি কোনো গতি নিজেকে পুনরাবৃত্ত করে তাহলে আমরা তাকে বলবো পিরিয়ডিক মোশন। ভেরি ক্লিয়ার কাট আইডিয়া। তো এবার যদি এই ডেফিনেশন থেকে আমাকে আরও কয়েকটা পিরিয়ডিক মোশনের এক্সাম্পল কেউ জিজ্ঞেস করে বা কেউ জানতে চায়, তাহলে আমাদের পক্ষে বলা কিন্তু সোজা, একদম সোজা। যেমন আর্থের মোশন অ্যাবাউট সান যদি একটা পিরিয়ডিক মোশন হয়, তাহলে এরই তুমি যদি একটা খুব ছোট সংস্করণ ভাবো, একটা প্রোটনের চারপাশে একটা ইলেকট্রনের মোশন, সেটাও পিরিয়ডিক হবে। সে ফর এক্সাম্পল এই হলো প্রোটন, এই হলো ইলেকট্রন, এই ইলেকট্রনটা প্রোটনের চারপাশে বারবার ঘুরছে। একটা সার্টেন টাইম পর পর ইলেকট্রনটা আবার একই পজিশানে আসছে, একই পজিশানে নিজেকে রিপিট করছে, তাহলে এটাও একটা পিরিয়ডিক মোশন। ওকে, ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট আরেক টাইপের মোশন আমরা দেখতে পারি পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে। কীরকম দেখো, মনে করো দিস ইজ আ স্প্রিং মাস সিস্টেম। সবাই তোমরা জানো এটা হচ্ছে একটা স্প্রিং। স্টিফনেস কনস্ট্যান্টকে কে বললাম, কে এর মানে কি তোমরা সবাই জানো, আমরা পরে আলোচনা করব। আর তার সাথে একটা মাস এম যুক্ত হয়ে আছে।
দিস ইজ এ স্প্রিং মাস সিস্টেম। এই স্প্রিংটার যা ন্যাচারাল লেন্থ, সাধারণ দৈর্ঘ্য, নিজের যা দৈর্ঘ্য সেটাতেই এখানে রয়েছে, এই জন্য এটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখানে এই স্প্রিংটার কোনো রকম ফোর্স কেউ কিছু দেয় না, জাস্ট সিম্পলি ইকুইলিব্রিয়ামে এই কন্ডিশনে থাকে। এইবার যদি আমি বা আমরা কেউ এই মাছটাকে ধরে একটুখানি দূরে এনে, মনে করো এইখানে এনে অ্যাট এ ডিস্টেন্স x1 এনে ছেড়ে দিই, তুমি কি দেখতে পাবে? তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই পয়েন্টে থাকা অবস্থায় এই স্প্রিংটা ওকে এদিকে একটা ফোর্স দেবে। এই ফোর্সটা দেওয়ার জন্য ও আবার ব্যাক করবে, ব্যাক করে এদিকে যতটা এসেছিল ততটাও এদিকেও আসবে, স্প্রিংটা স্কুইজড হয়, তারপর আবার বারবার এই পথে যাতায়াত করবে। ঠিক কিনা? ক্লিয়ার? এবার তুমি যদি এই ব্লকের মুভমেন্টটা খুব ভালো করে দেখো, তাহলে দেখো তো একটা সার্টেন টাইম পরে ব্লকটা নিজেকে রিপিট করছে কিনা। মনে করো ও এখন এ পজিশানে আছে, এ পজিশান থেকে স্টার্ট করে প্রথমে ও লাস্ট এক্সট্রিমাম পজিশানে গেল, আবার ব্যাক করে আবার এতে এলো, আবার এখানে গেল, আবার এতে এলো। তাহলে দেখো তো একটা সার্টেন টাইম পর পর নিজের রিপিট বারবার নিজের মোশনকে রিপিট করছে কিনা। এ থেকে স্টার্ট হলো, গেল, আবার এতে এলো, আবার গেল, আবার এ থেকে এলো। এটাও কিন্তু একটা পিরিয়ডিক মোশন। এই তিনটেই বোর্ডে দেখা যাচ্ছে, তিন রকমের এক্সাম্পল অফ পিরিয়ডিক মোশন। তিনটেকে আমি পিরিয়ডিক মোশন বলতে পারি। তো আজকে আমরা এই 3 নম্বর কেসটা নিয়ে একটু স্টাডি করতে চাই। এই 3 নম্বর কেসটার সাথে 1 আর 2 এর একটা ছোট্ট তফাৎ আছে, খুব বেশি তফাৎ না, একটা ছোট্ট তফাৎ আছে। ছোট্ট তফাৎ হচ্ছে এটাই, দেখো এখানে এই মোশনটা টু অ্যান্ড ফ্রো মোশন। কি বলছি? টু অ্যান্ড ফ্রো মোশন মানে কি? টু অ্যান্ড ফ্রো মোশন মানে হচ্ছে এখান থেকে স্টার্ট করে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্সে গেল, গিয়ে আবার ব্যাক করে আবার আগের জায়গায় এলো, পুরো আগেরটা কভার করে এখানে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্সে এলো, আবার ঘুরে গিয়ে এক জায়গায় এলো। তাহলে তুমি যদি পুরো এর গতিটাকে চিন্তা করো, পুরো এর মোশনটাকে চিন্তা করো, তুমি এইরকম একটা মোশন কল্পনা করতে পারো, তাই না? যদি এই টাইপের মোশন কোথাও দেখা যায় যে একটা সার্টেন ম্যাক্সিমা অবধি গিয়ে আবার ব্যাক করে এখানে একটা ম্যাক্সিমা অবধি গিয়ে আবার ব্যাক করছে, তাহলে সেটাকে আমরা বলি টু অ্যান্ড ফ্রো মোশন। এনি পিরিয়ডিক মোশন যেটা টু অ্যান্ড ফ্রোকে সমর্থন করে তাকেই আমরা বলবো অসিলেশন। সো এরপরেই আমি পিরিয়ডিক মোশনেরই একটা স্পেশাল পার্ট তোমাদের সঙ্গে পরিচয় করাচ্ছি, হুইচ ইজ অসিলেশন। অসিলেশন মানে ইট ইজ অলসো এ পিরিয়ডিক মোশন বাট হুইচ মেক্স অ্যান টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট অ্যাবাউট এ মেন পজিশন। ওকে, তাহলে অসিলেশনের ডেফিনেশন আমরা লিখতে পাচ্ছি, দিস ইজ এ টাইপ অফ পিরিয়ডিক মোশন, this is a type of periodic motion which makes to and fro movement about a mean position. Clear? সবাই কিন্তু খুব মন দিয়ে শুনবে এই কথাটা, যে এটা কিন্তু অসিলেশন কিন্তু নতুন কোনো মোশন নয়, ইট ইজ অলসো এ পিরিয়ডিক মোশন। ওপরে আমি যে কথাটা লিখেছি পিরিয়ডিক মোশন, এটা কিন্তু তার একটা সাব পার্ট। যদি পিরিয়ডিক মোশন এমন হয় যে বারবার একই পথকে রিপিট করে চলেছে টু অ্যান্ড ফ্রো মোশনে, তাহলে আমরা তাকে বলবো অসিলেশন। ক্লিয়ার? বোঝা গেল সবার? এই দুটো বেসিক ডেফিনেশন অফ পিরিয়ডিক অ্যান্ড অসিলেশন তোমাকে জানতে হবে। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে তোমাদের, যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন পিরিয়ডিক মোশন অ্যান্ড অসিলেশন? এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দেখো, তোমরা যদি খুব ঠান্ডা মাথায় ভাবো বা এতক্ষণ যেটুকু ডেফিনেশন আমরা আলোচনা করেছি বা যা বোর্ডে লিখেছি, অ্যাকচুয়ালি কিন্তু পিরিয়ডিকের মোশনের সাথে অসিলেশনের তেমন কোনো তফাৎ নেই বলেই আমাদের মনে হচ্ছে। কিন্তু না, পিরিয়ডিক আর অসিলেশনের মধ্যে একটা তফাৎ আছে। আমি একবারই তোমাদের এখানে বলবো, তোমরা একবার খুব ভালো করে লিখে আমাকে দেখাবে। ওকে, সো চলো আমি একবারই ছোট্ট করে তোমাদের এই ডিফারেন্সটা বলে দিচ্ছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিরিয়ডিক অ্যান্ড অসিলেশন?
চলো আমরা প্রথমে একটা পিরিয়ডিক মোশন ধরে নিই, দ্য মোশন অফ আর্থ অ্যাবাউট সান। ঠিক আছে, চলো ধরে নিই। এই সান, এই ইলিপস, এইখানে আর্থ। আর অসিলেশন হিসেবে এটা নেওয়া যাবে না, বিকজ দিস ইজ নট এ টু অ্যান্ড ফ্রো মোশন। একটা জায়গায় গিয়ে থেমে আবার ব্যাক করছে না, বারবার একটা সার্কুলার মোশনে ঘুরছে, এটাকে টু অ্যান্ড ফ্রো বলা যাবে না। তাই অসিলেশনের জন্য আমরা এক্সাম্পল হিসেবে নেব একটা পেন্ডুলামের মোশনকে। আশা করি সবাই পেন্ডুলাম শব্দটা জানো এবং প্র্যাকটিক্যালেও আশা করি করেছো। পেন্ডুলাম শব্দটা কি? পেন্ডুলাম মানে কিছুই না, সিম্পল এরকম একটা দড়ি, এখানে একটা মাস পেন্ডুলাম বব বলি, এটা ঝুলিয়ে দেওয়া থাকে। এই পেন্ডুলাম ববকে তুমি যদি একটা সার্টেন অ্যাঙ্গেলে এখানে তুলে ছেড়ে দাও, দেখো তুমি কিন্তু ইজিলি দেখতে পাবে এটাও একটা টু অ্যান্ড ফ্রো অ্যান্ড অসিলেটারি মোশন দেখাবে। কী করে দেখাবে তোমরা সবাই জানো, যেই এখান থেকে এখানে আমি তুলে দেবো কোনো একটা কারণটা আমরা পরে দেখব, ও এদিকে একটা ফোর্স ফিল করবে, এই ফোর্সের জন্য এদিকে আসবে, এদিকে এসে আবার এখানে আসবে, কিন্তু এখানে ওর একটা ভেলোসিটি থাকবে বলে এখানেও দাঁড়াতে পারবে না, অলদো দিস ইজ ইটস ইকুইলিব্রিয়াম পজিশন, এই জন্য এদিকে চলে আসবে, এদিকেও এতটা ডিস্টেন্স ও কভার করবে। তাহলে দেখো এটাকে যদি আমি ওর ইকুইলিব্রিয়াম পজিশন বা মিন পজিশন বলি, বাংলায় বলে সাম্যাবস্থা, তাহলে দেখো এই ইকুইলিব্রিয়াম পজিশন বা সাম্যাবস্থার অ্যাক্রসে দুদিকেই এটা কিন্তু ম্যাক্সিমাম একটা জায়গায় যাচ্ছে, আবার ব্যাক করছে, আবার আসছে, আবার যাচ্ছে, আবার। এটা একটা অসিলেটারি মোশনের এক্সাম্পল। এবার এই দুটোর মধ্যে কী তফাৎ লক্ষ্য করে দেখো। চলো আমরা ভেবে নিই এই ইকুইলিব্রিয়াম পয়েন্টের কথা। ভেবে নিই। বলো তো, বলটাকে যখন আমি এখানে এরকমভাবে ছেড়ে দেবো, রিলিজ করে দেবো, বলটা আস্তে আস্তে নিচের দিকে নামবে। ঠিক যখন এ পয়েন্টে পৌঁছাবে, মানে ওর ইকুইলিব্রিয়াম পয়েন্টে পৌঁছাবে, তখন ওর ভেলোসিটির ডিরেকশন কোন দিকে হবে বলো তো? বুঝতেই পারছো সবাই, ভেলোসিটির ডিরেকশন হবে এদিকে। ইয়েস অর নো? কারণ এখানটায় যদি আমি ছেড়ে দিই, ও কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশনে এসে থামবে না, আরও এদিকে যাবে, তাহলে এদিকে ওর ভেলোসিটির একটা ডিরেকশন থাকবে। এই ভেলোসিটির ডিরেকশনের জন্য আস্তে আস্তে এখানে পৌঁছাবে, এখানে পৌঁছে আবার ব্যাক করবে, ব্যাক করে আবার এতে আসবে। এখন এতে ওর ভেলোসিটি কোন দিকে? দেখো ঠিক উল্টো দিকে না? তাই জন্য তো এখানে দাঁড়াতে পারবে না, এই জন্য এদিকে যাবে। তাহলে এবার যদি তুমি ওর একটা সার্কুলার মোশন পুরো কমপ্লিট করে দেখো, এই পেন্ডুলামটা এখান থেকে ছাড়লাম, এখান থেকে স্টার্ট করে একবার এখানে এলো, তারপর একবার এখানে গেল, এটাকে তো আমরা বলি ওয়ান কমপ্লিট রেভলিউশন বা ওয়ান কমপ্লিট অসিলেশন। একটা কমপ্লিট অসিলেশনকে তোমাদের মনে ভেবে দেখো, এই পুরো অসিলেশনে এতে ওর ভেলোসিটির ডিরেকশন ছিল দুটো, একবার আসার সময় বাঁদিকে, একবার আবার ব্যাক করার সময় ডান দিকে। তার মানে ওয়ান কমপ্লিট অসিলেশন দ্য ডিরেকশন অফ ভেলোসিটি অ্যাট ইচ পয়েন্ট হ্যাজ টু পসিবল ডিরেকশন, একটা আসার সময় বাঁদিকে, একটা যাওয়ার সময় ডান দিকে। কিন্তু এখানে লক্ষ্য করে দেখো তো, এই পয়েন্টের দিকে তাকাও, এ পয়েন্টের দিকে সবাই তাকাও। এ পয়েন্টে আর্থের ভেলোসিটির ডিরেকশন কোন দিকে? এদিকে। আবার পুরোটা ঘুরে আবার যখন এ পয়েন্টে এলো, এর ভেলোসিটির ডিরেকশন কোন দিকে হলো? এদিকেই হলো। আবার যখন পুরো এ পয়েন্টে আসবে পুরোটা ঘুরে, কোন দিকে হবে ভেলোসিটির ডিরেকশন? এদিকে হবে। যতবার তুমি দেখো এ পয়েন্টে আর্থের ভেলোসিটির ডিরেকশন কিন্তু একটা দিকেই থাকবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিরিয়ডিক অ্যান্ড অসিলেশন। অসিলেশনে যে কোনো পয়েন্টে ভেলোসিটির পসিবল ডিরেকশন দুটো হয়, একটা এদিকে একটা এদিকে, দুটোর মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি। আর ইন কেস অফ পিরিয়ডিক মোশন যে কোনো পয়েন্টে ভেলোসিটির ডিরেকশন অলওয়েজ একটাই দিকে হয়। ক্লিয়ার? সো দিস ইজ দ্য জেনারেল ডিফারেন্স বিটুইন পিরিয়ডিক অ্যান্ড অসিলেশন। সুতরাং এটাকে তোমরা পিরিয়ডিক, এটাকেও তোমরা পিরিয়ডিক বলতে পারো, কিন্তু এটাকে অসিলেশন কিন্তু বলতে পারো না, মাথায় রাখবে। তার মানে আমরা বলতে পারি অল দ্য অসিলেশনস আর পিরিয়ডিক ইন নেচার, বাট নট অল দ্য অসিলেশনস আর পিরিয়ডিক, নট অল দ্য পিরিয়ডিক আর অসিলেশনস। ওকে, চলো। ওকে, তো এবার ফার্দার প্রসিডিংয়ের আগে আমরা একটা প্রি রিকুইজাইট নলেজ আমাদের একটু দরকার, সেটা হচ্ছে
ম্যাথামেটিক্যাল এক্সাম্পল অফ পিরিয়ডিক ফাংশন, এটা না হলে চলবে না। আমরা যেটা দেখতে পাচ্ছি নেচারে, সেটাকে যদি কোনো ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের সঙ্গে রিলেট করতে না পারি, তাহলে ফিজিক্স পড়ার তেমন মানে থাকে না। এই জন্য অরিজিনালি একটা ব্লক কী করবে বা একটা পেন্ডুলাম কী করবে, তার সাথে আমাকে ম্যাথামেটিক্যাল এক্সাম্পল ওর কী হবে সেটাও জেনে রাখতে হবে। এটাকে আমি ইজি করার জন্য একটা ম্যাথামেটিক্যাল এক্সাম্পল তোমাদের দিচ্ছি পিরিয়ডিক ফাংশনের। তোমরা সবাই জানো পিরিয়ডিক ফাংশন কীরকম হয়। আমরা বেস্ট পিরিয়ডিক ফাংশন হিসেবে ধরে নেব y ইকুয়াল টু সাইন থিটা বা কস থিটা। এটা হচ্ছে একটা বেস্ট পিরিয়ডিক ফাংশন। এটাকে অনেকে সাইনুসয়েডাল ফাংশনও বলে। লিখে রাখো সবাই, এটাকে সাইনুসয়েডাল ফাংশনও বলে। কীরকম? চলো y ইকুয়াল টু সাইন থিটা কেসটা কি একটু দেখি। যদি কেউ গ্রাফ আঁকতে বলে, কীরকম গ্রাফ? মনে করো আমরা বলছি এই দিকে এক্স অ্যাক্সিসে আমি আঁকছি থিটাকে, আর ওয়াইতে আমি ওয়াইকেই আঁকছি। এবার যদি সিম্পল তোমাকে সাইন থিটার গ্রাফ আঁকতে বলে, তো তোমরা সবাই জানো সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1 আর মিনিমাম ভ্যালু হচ্ছে -1। তাহলে চলো ওয়াই অ্যাক্সিসের ওপর +1-এর জন্য আমি একটা আলাদা জায়গা করে নিলাম, -1-এর জন্য আমি একটা আলাদা জায়গা করে নিলাম। এতটুকু আমরা শিওর, বাচ্চারাও বলে দেবে যে ওয়াই ইকুয়াল টু সাইন থিটার গ্রাফ এই দুটো ডটের লাইনের মধ্যেই থাকবে, এর বাইরেও কোনো দিন যাবে না। মানে +1-এর চেয়ে বেশি ওর ভ্যালু কোনো দিন হতে পারে না, এর নিচেও কোনো দিন যাবে না, -1-এর চেয়ে কম ওর ভ্যালু হতে পারে না। সুতরাং যেটুকুই আমরা গ্রাফ আঁকবো না কেন, এটুকু জায়গায় বাউন্ডেড থাকবে। আর এছাড়াও তোমাদের নলেজ আছে ট্রিগোনোমেট্রিক ফাংশন হিসেবে যে -1 থেকে +1-এর সাইন থিটা বারবার রিপিট করে, নিজেকে রিপিট করে, এই জন্য এটাকে পিরিয়ডিক ফাংশন বলছি। তো চলো আমি যদি থিটা 0 থেকে শুরু করি, থিটা ইকুয়াল টু 0-তে সাইন থিটার ভ্যালু 0। আমরা সবাই জানি 0 থেকে এটা ক্রমশ বেড়ে 1 হয়, 1 থেকে ক্রমশ কমে -1 হয়, এই করতে করতে এটা যায়। ঠিক? ইয়েস অর নো? বোঝা গেল? এবার তুমি একটু লক্ষ্য করে দেখো বিষয়টা ভালোভাবে। তুমি এই থিটা ইকুয়াল টু 0 থেকে এই পয়েন্টটাকে আলাদা করে নাও। দেখো তো এখান থেকে শুরু হয়ে এখানে যে ফাংশনটা শেষ হয়েছে, তারপর আবার ঠিক এই জিনিসটারই রিপিট হয়েছে না এখানে? ঠিক যেটা আমি প্রথমে আঁকলাম, ঠিক এই জিনিসটারই রিপিট হয়েছে তারপরে। যদি এটাকে তুমি আরও এক্সটেন্ড করে আঁকতে চাও, যদি কেউ দেখাতে চায়, তাহলে তোমরা এইভাবেও বলতে পারো, পুরোটা হচ্ছে। ওকে, তো এটাকে যদি একটা ওয়েভ হিসেবে আমরা ভাবি, তাহলে দেখো এই যে জায়গাটা পেলে 0 থেকে এই পয়েন্টটা অবধি, এইটারই বারবার রিপিটেশন হচ্ছে, আবার রিপিটেশন হবে, আবার রিপিটেশন হবে। তার মানে এটা অবশ্যই একটা পিরিয়ডিক ফাংশন, নিজেকে নিজে রিপিট করছে। আচ্ছা কোথায় গিয়ে রিপিট করছে একটু বলো তো? এটা যদি 0 হয়, কেউ আমাকে বলো তো এর ভ্যালুটা কত? তোমরা সবাই বলতে পারবে, বা একটু বুদ্ধি থাকলেই বলতে পারবে, থিটা ইকুয়াল টু 2π। কেন 2π? তোমরা সবাই জানো থিটা 0 থেকে 1 কোথায় হয়? π/2-তে। 1 থেকে আবার 0 কোথায় হয়? পাইতে। পাই থেকে আবার আমার -1 কোথায় হয়? 3π/2-তে। আবার 0 কোথায় হয়? 2π-এ। তাহলে দেখো 0 থেকে স্টার্ট হয়ে আবার 2π-এ যাওয়ার পর ও নিজেকে রিপিট করে। তাহলে এর পিরিয়ড, খুব সিরিয়াসলি বলছি, এর পিরিয়ড বা টাইম পিরিয়ড বা যাই বলো, দ্যাট ইজ 2π। 2π হওয়ার পর নিজেকে নিজে রিপিট করে। মানে ধরো আমি যদি এখানে একটা ভ্যালু বলে দিই, এটা হাফ, সাইন হাফ কত অ্যাঙ্গেলে হয়? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। 30 ডিগ্রি মানে π/6। তাহলে একটা ব্যাপারে আমরা শিওর তো, আবার 2π + π/6-এ হাফ ভ্যালু দেখতে পাবে। তার মানে যাই তুমি এখানে থিটা লেখো না কেন, তার সাথে 2π-কে প্লাস করলে যে নতুন থিটাটা পাবে, সেটাতে সাইন থিটা একই ভ্যালু দেবে। এই জন্য এটাকে বলছি ইট ইজ এ পিরিয়ডিক ফাংশন উইথ এ পিরিয়ড অফ 2π। ক্লিয়ার? ওকে, তো চলো এইবার আমরা অসিলেশনের ন্যাচারাল রিয়ালাইজেশনে আসি।